লেখালেখি শেখা কেন উচিত? লেখালেখি সবার কেন দরকার? এ বিষয়ে এর আগেও রেকর্ড করছি। কিন্তু মোবাইলের ঝামেলার কারণে মোবাইলের সব ডাটা মুছে গেছে। লেখালেখির বিষয়ে যাওয়ার আগে শব্দ বা ওয়ার্ড নিয়ে কিছু একটু কথা বলতে চাই। আর এখানে যে কথাগুলো বলবো, এই বেশিরভাগ কথাগুলো পডকাস্ট থেকে নেওয়া অথবা আ কিছু বই থেকে নেওয়া। সেগুলো এখানে আলোচনা করছি। অনেকদিন ধরে চিন্তা করছি যে ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কিছু মাথায় আসে কিনা। নতুন, নতুন কিছু শব্দ আসে, সেগুলো নিয়ে ভাষার গুরুত্ব এবং ভাষাটা একদম মানুষের যে আ একটা অনবদ্য সৃষ্টি এবং এটা দিয়ে যে কিভাবে আ মানুষ আরো বেটার একটা ভালোভাবে নিজেকে বুঝতে পারে, সেটা নিয়ে আসলে গত কয়েকদিন ধরে চিন্তা করছি। এই যে গালির কথাই ধরা যাইতে পারে। যখন গালি দিই তখন কেউ সহজভাবে নেয় গালিগুলাকে? নেয় না। চেহারা এবং অঙ্গভঙ্গিতে, শরীরের অঙ্গভঙ্গিতে পরিবর্তন আসে। গালির শব্দগুলো মানুষের উপর ক্রিয়া-প্রতিক্রিয়া করছে। মানুষ তখন আর স্বাভাবিক থাকে না। কত জায়গায় তো মারামারি হয় এই শুধুমাত্র গালির কারণে। এখানেও কিন্তু কিছু শব্দের কারণে মানুষে মারামারি করছে। তাহলে বলা যায় না যে শব্দ কতটা ভয়ানক হইতে পারে? বা একটা শব্দের কারণে একটা ভাষাটা কিভাবে মানুষের উপর আলাদাভাবে একটা ইফেক্ট ফেলছে। মানুষ কিন্তু তার দুঃখ বোঝে শব্দ দিয়ে। মাঝে সাঝে দেখি যে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে না পেরে ২ লাইন যা আসে তাই দিয়ে কষ্ট চেপে রাখে। লিখে রাখে বা এটাকে কষ্টবিলাস বলা যেতে পারে। ডিভোর্সের কথা বা তালাকও কিন্তু একটা শব্দ। আমরা জানি যদি কেউ এই ৩ টা শব্দ বারবার বলে তাহলে কি দাঁড়ায়? তার পরিবার, তার বিবাহিত জীবন ভেঙে চুরমার হয়ে যায়। এখানেও কিন্তু ডিভোর্স একটা শব্দ। তাহলে বলা যায় না যে শব্দ আ একটা কতটা গুরুত্ব বহন করে? যে শব্দের কারণে একটা পরিবার, একটা বিবাহিত জীবন ভেঙে যাচ্ছে। কাউকে আঘাত করার জন্য কিন্তু মানুষের কথাই যথেষ্ট। বড় জোর কিছু শব্দ দিয়ে মানুষকে আঘাত করা যায় এবং তার মনের অবস্থা চুরমার করার জন্য কিন্তু কথাই যথেষ্ট। এই কথাই কিন্তু কিছু না কিছু শব্দ দিয়েই জড়িত। আবার আমরা যদি দেখি যে আমাদের ধর্মে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতে গিয়ে আলোচনা করতেছিলেন। আলোচনায় কোনো এক পর্যায়ে কিছু জিনিস গতকাল বলবেন বলে স্থির করেন এবং কথা শেষে বলতে ভুলে গেলেন যে ইনশাআল্লাহ। ফলাফল সেদিন আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আর আসে না। এখানেও কিন্তু একটা শব্দ ছিল যে ইনশাআল্লাহ না বলার কারণে শুধুমাত্র সেদিন ওহী আসে নাই। এই যে ভাষার ব্যবহৃত শব্দ এবং শব্দ যে এই যে ভাষা এবং ভাষা আ ব্যবহার করে কেউ নতুন জীবন গড়ছে, কেউ ভাঙছে বা কেউ দুঃখ প্রকাশ করছে। এবং কেউ জীবনকে সুন্দর করার জন্য শব্দ এবং ভাষার ভালো ব্যবহার করছে। শব্দ ভালোভাবে এজন্য আমার কাছে মনে হয় শব্দের ব্যবহার ভালোভাবে জানা দরকার। ভাষার ব্যাপারে আরো জ্ঞানও থাকা দরকার। সোশ্যাল মিডিয়াতে কিছু কথা আছে যেমন "If words can heal like meds, what about the side effect of overdosing the words?" কথার আঘাত রুহ অব্দি পৌঁছায় যায়। মানে যদি কিছু শব্দ যদি তার মেডিসিনের মতো কাজ করে তাহলে অতিরিক্ত শব্দ তার ওভারডোজ বা ইফেক্টটা কিরকম হতে পারে? অ্যানা ফ্রাঙ্কের একটা ডায়েরিতে লেখা ছিল, "পেপার হ্যাজ মোর পেশেন্ট দেন পিপল। রাইটিং অন পেপার ইজ মোর crystallized thought. It is always easy to edit draft. It is hardest to edit a blank page." মাইন্ড ফ্রেশ করার টুল কিন্তু লেখালেখি হতে পারে। অ্যানা ফ্রাঙ্কেল যে বলতেছিল যে, "পেপার হ্যাজ মোর পেশেন্ট দেন পিপল।" এখানে একটা কথা ছিল না যে সাদা একটা পেজ এডিট করা কঠিন। কারণ সাদা পেজ তো কোনো লেখাই নাই। তাহলে এডিট করব কিভাবে? যখন সেখানে কিছু লেখা নাই, সেখানে এডিট করার কি আছে? কিন্তু কিছু লেখা যদি সেখানে থাকে সেটা কেটে কুটে সুন্দর করা সম্ভব। কথা কিন্তু এডিট করা ডিফিকাল্ট। কিন্তু যদি লেখা থাকে সেই লেখাটা কিন্তু পলিশ করা, এডিট করা কিন্তু সহজ। আর লেখাটা যদি কেটে কুটে সুন্দর করা হয় সেটা গোল্ড হয়ে যায় এবং গোল্ড যদি আরো পলিশ করি সেটা হয়তোবা কোনো সময় ডায়মন্ডও হয়ে যেতে পারে। আরো ব্যাপার বড় হলো এখানে যে আমি যখন
পেপারে লিখছি, তখন তো কেউ সেটা ধরতে পারছে না, কেউ কিছু বলছে না। কাটাছেঁড়া করলেও আমাকে বকা খেতে হবে না। কাগজের ধৈর্য অনেক বেশি মানুষের থেকে। মুখের ভাষার কথা যদি বলি, এই যে যদি কিছু বলে ফেলি তাহলে এডিট করতে কি পারবো? পারবো না। ভুলভাল বললে ঠিক করা সম্ভব না। কিন্তু পেপার বা কাগজের ক্ষেত্রে এ ব্যাপারে কোনো এ ব্যাপারে কোনো ব্যাপার নাই। আমি ইচ্ছামতো কেটে-কুটে নিজের মতো কথা লিখতে পারি, গুছিয়ে লিখতে পারি। তাহলে এটা তো সহজ যে পেপার মানুষের থেকে আরও ধৈর্যশীল। এজন্য মনে হয় যে আ লেখালেখি করাটাও আসলে এই জায়গায় গুরুত্ব যে আমি আমার চিন্তাকে, আমার কথাকে একটা জায়গায় গুছায় লিখছি। আবার যখন চিন্তার কথা যদি বলতে চাই, আমরা যখন চিন্তা করি তখন অ্যান্ড, বাট, অর শব্দগুলোকে আমরা নিয়ে আসি। মানে এবং, কিন্তু, অথবা আসে না কিন্তু। আমরা একটা চিন্তা থেকে আরেক চিন্তায় জাম্প করি। একটা কথা থেকে অন্য কথায় চলে যাই। মাঝে মধ্যে কিন্তু এবং, অথবা, কিন্তু থাকে না। থাকলে হয়তো চিন্তাভাবনাগুলোকে চিন্তা করা যেত। আমি এই কথা বললাম এবং অযথা কিন্তু কি এ ব্যবহার করছি? করি না তো। এজন্য আমার কাছে মনে হয় যা আমরা শিখি তা যদি এপ্লাই করি তাহলে ইট মাস্ট ওয়েল অ্যান্সার। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার আছে। ভাষাকে যে আমরা যদি ভাষা বা শব্দকে ইমপ্রুভ মানে উন্নত করি তাহলে আমরা চিন্তার ডেভেলপ আসবে। আমাদের এই ভাষায় যে শব্দ বা ভোকাবুলারি সেটা কিন্তু অনেক কম অন্য ভাষার থেকে। মাঝে মধ্যে বলে ফেলি, "দোস্ত প্রচুর খারাপ লাগছে।" যদি বলি কিসের জন্য বা কেন? তখন আমরা কি বলি কি বলি তারে? যে, "বন্ধু আমি তোরে বুঝাইতে পারব না।" এই থেকে বলা যায় যে আমরা যেমন ভাষা সম্পর্কে কম জানি, আবার বাংলা ভাষা নিজে কোনো শব্দ তৈরি করতে পারে না। একটা ভাষার কিন্তু টিকে থাকার জন্য শব্দের কিন্তু অনেক গুরুত্ব। সেখানে আমাদের ভাষায় ইন ডেপথ যাওয়া একটু কঠিন। তবে কেউ যদি ভাষা নিয়ে খেলতে পারে আ বা ভালোভাবে আয়ত্ত করতে পারে, সে তাহলে লেখালেখিকে অন্য এক জগতে নিয়ে যেতে পারে। মানুষ তখন বলবে, "আরে আমি তো এভাবেই চিন্তা করি। এটা তো আমার চিন্তা।" তখন আসলে সে ওই ভাষা, ওই শব্দ দিয়ে নিজেকে কানেক্ট করতে পারে। ওই শব্দটুকু না থাকার কারণে ও নিজেকে কানেক্ট করতে পারে না। আমাদের শব্দের আসলে অনেক ঘাটতি। অনেক সময় থাকে না আমরা অনেক লেখকের লেখা পড়লে ফিদা হয়ে যাই। শেয়ার করে এঁকে ওকে দিয়ে বসে থাকি। বড় ফ্যান হয়ে যাই। কারণ কি? সে ভাষার এক্সাক্ট ব্যবহার করতে জানে এবং বলতে পারে, লিখতে পারে, লেখার মাধ্যমে প্রকাশ করতে পারে। এদিকে ইংলিশের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হয়। ইংলিশের ভাষার এদিক থেকে সুবিধা আছে। কি সুবিধা? শুধু ইংরেজি ভাষা না, অন্য অনেক ভাষা হয়তোবা এখানে আসতে পারে। এই ভাষাগুলো নতুন শব্দ তৈরি করে। শব্দগুলো তারা নিজের ভাষায় ব্যবহার করতে পারে এবং সেখানে আমরা বাংলার একাডেমিকে দেখি দুদিন পর নতুন ভাষার রীতি নিয়ে আসে। ঠিক লেখছি কি ভুল লেখছি নিজেও জানি না। এজন্য হয়তোবা একাডেমির সাথে যোগাযোগ করা প্রয়োজন। এখানে কিছু কথা আছে যদি জ্ঞান অর্জনের জন্য ইংরেজি, ব্যবসা করার জন্য মান্দারিন এবং সাহিত্য সংস্কৃতির জন্য ফার্সি। এগুলো আসলে জরুরি। যখন আমরা যদি আ অনেক বেশি জ্ঞান অর্জন করতে চাই তাহলে আমরা ইংরেজি জানা অবশ্যই দরকার। কারণ এখন বেশিরভাগ কনটেক্সট বইগুলা কিন্তু ইংরেজিতে। আগে একসময় আলাদা ছিল তখন ফার্সি, আ ও ল্যাটিনে ছিল কিন্তু ওইগুলা আর কালের বিবর্তনে হারায় গেছে। আর মান্দারিন কেন? যেহেতু চায়না দিন তার ভাষাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে এবং চায়নার মার্কেটটা দিন বাড়ছে। সেক্ষেত্রে মান্দারিনটা ব্যবসার জন্য অবশ্যই শেখা জরুরি। আর সাহিত্য সংস্কৃতির জন্য ফার্সি। কারণ বেশিরভাগ যে সাহিত্য সংস্কৃতির কাজ হচ্ছে সেগুলো ফার্সিতেই। যদিও অনুবাদ কিছু ইংলিশে হয়েছে কিন্তু মনে হয় না যে খুব বেশি অনুবাদ এখনো ইংলিশে হয়েছে। আবার এই যে চিন্তার কথা বলছিলাম যে চিন্তার কিন্তু ইনফ্লেশন হয়। চিন্তা অনেক করলে স্টপ করা যায়। যদি আমি লেখালেখি করি তাহলে কিন্তু আমার চিন্তাটাকে আমি স্টপ করতে পারি। সিদ্ধান্তহীনতায় ভুগবো না। মানে হঠাৎ থাকে না রাত্রে মাঝে সাঝে আমরা অনেক বেশি চিন্তায় যাই। এমন বেশি চিন্তায় যে নিজেকেই বের করতে পারি না। আমরা যদি তখন লেখালেখিটা নিতে পারি, লেখালেখিটা সেই সময় করতে পারি, তাহলে আমরা আমাদের চিন্তাকে স্টপ করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে কি ঘটছে। আবার আমরা এগুলাকে ডকুমেন্টও করতে পারি যে আমি ওই রাত্রে ওই সময় এইগুলা চিন্তা করছি। তাহলে বুঝতে পারবো যে না ঠিক আছে। তাহলে আমরা ধরতে পারছি যে আমাদের জীবনে কখন কি ঘটছে। আবার আমরা অনেক সময় থাকে না এরকম যে দিনের শেষে যা হয় তা নিয়ে আমরা দিনের সবকিছু ডিফাইন করি। হ্যাপি এন্ডিং নিয়ে আমরা খুব ভাবি। সবসময় ভাবি যে শেষ ভালো যাক, সব ভালো থাক। তিনি এই হিসাব ভালো না খারাপ কারণ নাকি চিন্তা করি। লেখালেখি করলে আইডিয়া থেকে ছুটি পাই। যেমন বলছিলাম আমরা যদি লেখালেখি করি তাহলে ওই রাত্রে ওই যে চিন্তাটা, ওই চিন্তাটাকে আমরা স্টপ করতে পারবো এবং যে এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস এ ভুগি ওটা আর থাকবে না।
আর আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে রেজাল্টটা ধীরে, ধীরে পাবো। এখন একটা কথা আসে যে, "ভাইয়া লেখালেখি তো পারি না, লেখালেখি পরে করব। ভাই এখন শুধু একটু পারফেকশন আসুক, তারপর লেখালেখি শুরু করব।" পারফেকশন করার পিছনে পড়ে থাকলে কোনো কিছু হবে না। এই যেমন আমি অনেকদিন ধরে চেষ্টা করছি যে শুরু করব পডকাস্ট শুরু করব, ভয়েস রেকর্ডার শুরু করব। আমি যেটুকু জানি ওইটুকু মানুষের সাথে শেয়ার করব। কিন্তু করতে, করতে আর হয় না। দেখতে, দেখতে প্রায় ১.৫ বছর শেষ। কিন্তু কোনো কাজ নেই। শুধু কি হয়েছে যে পারফেকশন আসুক, একটু ভাষা জানি, একটু এই শিখি, একটু ওই শিখি, একটু ভিডিও এডিটিং শিখি। তারপর আর কোনোদিন হয়ে ওঠেনি। পারফেকশন ইজ অ্যান ইগো অ্যান্ড মাস এক্সপার্ট। আমরা নিজেকে শুধরানোর সুযোগ দিই না। আমরা সবসময় চেষ্টা করি একটু পারি, সবসময় একটু পারি তাহলে আরো একটু ভালো হলে তখন নয় কাজ শুরু করব। এভাবে কাজ করতে, করতে আর সে কাজ করা হয় না। কাজ পড়েই থাকে। কিন্তু আমরা যদি পারফেকশনিজম এর পিছনে না ছুটি তাহলে কাজ করলে ভুলগুলো ধরে ঠিক করতে পারব। সমস্যা হয় তখন যখন আমরা আমরা সমস্যা হয় তখন আমরা জানি যে অ্যাকশন নিতে পারি না। কারণ কি অ্যাকশন নেওয়ার আগে আমরা চিন্তা করি যে আউটকাম আউটকামটা কি হবে, ফলাফলটা কি হবে সেটা নিয়ে চিন্তা করি। আর চিন্তা করতে, করতে আমাদের আর অ্যাকশন নেওয়া হয় না। এটা মনে রাখা জরুরি যে আমাদের হাতে শুধুমাত্র অ্যাকশন আছে এবং অ্যাকশনটা কিভাবে নেওয়া যেতে পারে সেটার উপর আমাদের হাত আছে। ফলাফল কি হবে তার উপরে আমাদের সময় বা হাত কোনো কিছু নেই। এই দিয়েও আমরা ধরা খাই, বুঝতে পারি না। কারণ কি আমরা ওই যে সবসময় চিন্তা করি যে পারফেকশন আসুক, আমরা একটু ভালো করি, আমরা আরেকটু শিখি তারপর আমরা এটা করব। লেখালেখিটাও এরকম যে আমি তো লেখালেখি পারি না, আমার লেখালেখি হচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটু সুযোগ নিই, আমরা একটু বই পড়ি, আমরা একটু স আ শব্দ জানি, আমরা এই বই পড়ি, ওই বই পড়ি, তারপর আমরা লেখালেখি শুরু করব। এখানে এসে ধরা খাই যে আমরা যখন নিজেকে এক্সপ্রেস করব তখন একটা অ্যাডভান্টেজ পাই। কিন্তু এই অ্যাডভান্টেজটা অনেক সময় আমাদের জন্য নিজেদের জন্য ক্ষতিকর হয়ে যায়। যেমন আমরা যখন যখন নিজের সম্পর্কে জেনে যাই বা মানুষকে আমরা নিজের সম্পর্কে জানাই, অনেক বেশি আমাদের মাঝে তখন অনেক কি হয় যে এরকম যে ওই মানুষটা আমাদের জানা তথ্যগুলো আমরা তাকে যে হ্যান্ড ওভার করছি বা আমরা তাকে বলে ফেলছি অনেক ইমোশনালি, তখন সে সেটা আমার বিরুদ্ধে কাজে লাগাইতে পারে। এক্সপোজ করতে vulnerable এর ক্ষেত্রেও কিন্তু কাজে লাগাতে পারে। এজন্য আমার কাছে মনে হয় যে মানুষকে চেনা এজন্য জরুরি। তবে সবাইকে এক কাঁধে ফেলা ঠিক না। এমন অনেক হয়েছে যে আমি কারো কাছে তথ্য শেয়ার দিছি কিছুটা শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। কিন্তু ওই মানুষটা আমার সেই কথাগুলো হাতের হিসেবে ব্যবহার করে। মজা নিতে, আঘাত দিতে বা অপব্যবহার করতে। এবং মানুষের কাছে আমি মানুষটা নগ্ন হয়ে যেতে পারি এক্ষেত্রে। মানে আমার যে তথ্য শেয়ার করলাম তাহলে আমার যে খারাপ ভালো সে সব বুঝে গেল এবং সে আমার জিনিসগুলা নিয়ে আমার সাথে খেলা করছে। তাই আমার কাছে মনে হয় তথ্য শেয়ারের ক্ষেত্রে একটু সচেতন হওয়া জরুরি। কিন্তু আমরা যদি লেখালেখি করি ডায়েরিতে বা Google Docs-এ বা নোটবুকে, তাহলে কিন্তু আমার লেখালেখিগুলা কিন্তু এক জায়গায় থাকছে। সেক্ষেত্রে কিন্তু এই যে লেখালেখি চুরি হওয়া বা আমি ইমোশনালি কারো কাছে নেকেড হয়ে যাওয়ার ব্যাপারটা থাকছে না। তখন আমাদের তথ্যগুলা কিন্তু সিক্রেট থাকছে। আমরা বুঝতে পারছি যে আমার চিন্তাভাবনা, আমি কি ভাবছি বা আমার খারাপ ভালো লাগা বা আমার যেকোনো জিনিস হইতে পারে, সেটা বুঝতে সাহায্য করবে। সবচেয়ে বড় ব্যাপার যে আমরা ওই যে ভাবি না যে আমরা সাহায্য করার সবসময় মানুষ দরকার। সেখান থেকে আরো রিলিফ পাবো। আমরা যদি এই যে লেখালেখি করি বা নোটবুকে বা ইতে। এখানে আরেকটা চিন্তা আসে যে মানুষ প্রত্যেকদিন ৭০ থেকে ৮০ টা চিন্তা করে। মজার ব্যাপার বা দুঃখের ব্যাপার হলো যে প্রতিদিন এই ৭০,০০০ এর প্রায় ৯০-৯৫% প্রতিদিন রিপিট হয়। মানে প্রতিদিন আমি যা চিন্তা করি তা আগের দিনেও একই চিন্তা ছিল ৯০-৯৫%। আমি আজও সেই ৯০-৯৫ চিন্তাই করছি। এখন যদি আমি লেখালেখি করি, তখন কি হবে? তখন এই যে আমি চিন্তা থেকে ছুটি পাচ্ছি। দ্বিতীয়ত আমি যে আগের দিনে যে চিন্তা করছি, ওই চিন্তা থেকে রিলিফ পাচ্ছি, সাথে নতুন চিন্তা করার আরও সুযোগ দিচ্ছে। তার মানে আমি যদি আজকে ৫,০০০ শব্দ লিখি, তাহলে আমার ৫,০০০ চিন্তা দূর হবে এবং আমি যদি ধরি যে ৭০ কিলোমিটার বা ৮০ কিলোমিটার আমি প্রতিদিন চিন্তা করি, তাহলে আমি যে ৫,০০০ চিন্তা আজকে লিখে ফেলছি, তার মানে আমি ৫,০০০ চিন্তা বাদ দিছি আর আমাকে যাইতে হবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার মতো। তাহলে নতুন চিন্তা আমার ভিতরে আসবে আর আমি আগের চিন্তাগুলা বাদ দিয়ে ফেলছি। তার মানে আমি নতুন রাস্তা তৈরি করছি। নতুন চিন্তা করার সুযোগ দিচ্ছি এবং পুরানো চিন্তা থেকে মুক্তি পাচ্ছি।
এজন্য লেখালেখি বলা যেতে পারে যে একটা মেডিটেশন টুল বা মেডিকেশন। মেডিসিন বললেও ভুল হবে নাকি জানি না। তবে আমার কাছে মনে হয় লেখালেখিটা এজন্য সবার করা উচিত। যে না আমি যা চিন্তা করছি, আমরা চিন্তার ইনফ্লেশন থেকে আমি মুক্তি পাচ্ছি। আর একই সাথে নতুন, নতুন চিন্তা আসছে। আমি আমাকে বোঝার জন্য চেষ্টা করছি। আমি নতুন, নতুন আমি আগের দিনে কি করছি ওগুলা ধরতে পারছি। থাকে না এরকম যে আমি আগের দিনে এরকম করছি, ওই জিনিসটাই যখন আমি এদিনে করতে আসছি তখন মনে হয়, আরে এটা তো মনে হয় এর আগের দিনও করছি। হয়তো প্যারাডক্স মনে হয় যে না এটা আগের দিনও করছি বা এই কাজ আমি এর আগেও অনেকবার করছি এরকম মনে হয়। কিন্তু যখনই আমরা লেখালেখি করব তখন কি হয় ওটা ট্র্যাক করতে সুবিধা হয়। যে না হ্যাঁ, আমি এই কাজটা করছি এই সময় একই দিনে। এই কাজটা আমি আবার ডাবল করছি। তার মানে আমি যদি ভুল করি সেই ভুলটা আমরা ধরতে সুবিধা পাবো। যে এই কাজটা এর আগেও এভাবেই ভুল করছি, এভাবে আমার করা উচিত না। সেদিন একটা বই পড়তেছিলাম, একটা পিডিএফ 'বিল্ডিং এ সেকেন্ড ব্রেইন' বাই টিয়াগো ফোর্টি। তো লেখক তার বইতেই বলছে যে কীভাবে লেখালেখি একটা নতুন ব্রেইন বা আ মানে একটা নতুন ব্রেইন তৈরি করতে সাহায্য করে। সে অ্যা সে লেখালেখিকে অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে এবং অনেক দামি, দামি কথা লিখছে। যদিও বইটা ফুললি এখনো পড়া হয়নি। অর্ধেক পড়ছি চ্যাপ্টার 2 তে। কারণ চ্যাপ্টার 2 এই বেশিরভাগ ছিল লেখালেখির বিষয়। যে লেখালেখি করলে কি হয় না হয়। সে লেখক বলছে লেখালেখি করলে আমরা কয়েকটা জিনিস সুবিধা পাই। যেমন ডিসিশন নিতে সুবিধা হয়, চিন্তা দূর করতে সুবিধা হয়, আর আইডিয়া আমরা জেনারেট করতে পারি তাড়াতাড়ি। লেখক এক জায়গায় বলছে, "ইনফরমেশন ইজ ফুড ফর দ্য ব্রেইন। ইট ইজ নো অ্যাক্সিডেন্ট দ্যাট উই কল নিউ আইডিয়াস ফুড ফর থট।" যে আমাদের ব্রেইনের খাদ্য হচ্ছে চিন্তা বা তথ্য। এটা কোনো অ্যাক্সিডেন্ট না যে আমরা হচ্ছে আমাদের এই যে আইডিয়া বা এই যে তথ্য এটা হচ্ছে চিন্তার খাবার। আমরা যখন হচ্ছে এ ইনফরমেশন গুলা লিখবো, তাহলে আমাদের চিন্তার খাবার বা ইনফরমেশন বা তথ্যগুলো থাকবে, তাহলে এটা চিন্তার খাবার। তাহলে এই যে এই চিন্তাগুলা নিয়ে আমরা ডিসিশন নিতে সুবিধা হবে আমাদের, চিন্তা দূর হবে, আবার আইডিয়া জেনারেট করতে কিন্তু সুবিধা হবে। আবার লেখক এক জায়গায় বলছে, "It is clear that we need food and water to survive. What may not to be clear is that we also need information to live, to understand and adapt to our environment, to maintain relationship and cooperate with others, and to make wise decisions that further our interest." যে আমরা খাবার এবং পানি খাই আমাদের বেঁচে থাকার জন্য। কিন্তু এটা কি সহজে বলা যায় না যে আমাদের ইনফরমেশন তথ্য দরকার আমাদের বেঁচে থাকার জন্য। আমাদেরকে বুঝতে সুবিধার জন্য। আমাদেরকে ওই এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করার জন্য, অভিযোজন বাড়ানোর জন্য আমাদের তথ্য দরকার। যে আমরা আমাদের মানুষের সাথে রিলেশনটা মেইনটেইন করতে পারি। আমরা তাদের সাথে কোঅপারেট করতে পারি, তাদের সাথে যোগাযোগ করতে পারি এবং ডিসিশন এবং আমাদের যে ইন্টারেস্ট আছে সেগুলোর জন্য আমাদের এই যে ইনফরমেশন বা তথ্য এটা অনেক জরুরি। লেখক আরও জায়গায় বলছে যে, "A second brain gives us a way to filter the information stream and curate only the very best ideas we encounter in a private, trusted place. Think of it as planting your own knowledge garden, where you are free to cultivate your ideas, develop your own thinking away from deafening noise of other people's opinion." লেখক এখানে কি বলছে যে আমরা যদি লেখালেখিটা করি তাহলে এই যে তথ্যগুলা আমরা যদি কোনো একটা সিক্রেট প্লেস বা ট্রাস্টেড প্লেস বা কমন প্লেসে রাখি, তাহলে সেখান থেকে আমরা এগুলা ফিল্টার করতে পারবো। আমরা এখানে এডিট করতে পারবো, পলিশ করতে পারবো। লেখক এই জায়গাটায় বলছে নলেজ গার্ডেন। মানে আমি যখন তথ্যটা শেয়ার করছি, এটা একটা নলেজ গার্ডেন। আমার একটা বই হইতে পারে, নোটবুক হইতে পারে। আমি আমার চিন্তাগুলাকে রেখে রাখছি। তাহলে এটা বলা যায় না নলেজ গার্ডেন বা কমন প্লেস বুক। এটা বলা যেতে পারে যে আ এখানে আমার সবগুলা বাগান, তথ্যের বাগান। এখানে আমি আমার চিন্তা চাষ করি, আমার আইডিয়া ডেভেলপ করি এবং আমার যে থিংকিং, আমার আইডিয়া জেনারেট করতে কিন্তু এখানে সাহায্য হয়। যে আমি ওভারফ্লো করতে পারি যে আমার আইডিয়া এখানে আসছে, এখান থেকে এই আইডিয়া। তাহলে এই চিন্তার ভিতরে কোনো গ্যাপ কি আছে না? আমরা লিঙ্কিংও করতে পারবো এখান থেকে। তাহলে অবশ্যই এই লেখালেখিটা আমাদের কেন করা জরুরি? লেখালেখি করলে এই যে আমরা আমাদের
আইডিয়া জেনারেট করতে পারবো, আইডিয়া কাল্টিভেট করতে পারবো, আমরা আমাদের চিন্তাকে ডেভেলপ করতে পারবো, আমরা আমাদের এগুলোকে ধরতে পারবো। এবং মানুষের যে অপিনিয়ন, ডিফারেন্ট অপিনিয়ন, সেই ডিফারেন্ট অপিনিয়ন থেকেও কিন্তু আমরা আমাদের চিন্তাকে আলাদা করতে পারবো যে না, এগুলো আমার চিন্তা, এগুলো মানুষের চিন্তা না, মানুষের আমাকে এই চিন্তাগুলো দিয়ে নাই। আমি নিজের মতো করে চিন্তা করতে পারি, সেই চিন্তাগুলো এখানে আসে এবং সেইগুলো থেকেই আমি বুঝি। বিল্ডিং এ প্রাইভেট কালেকশন অফ নলেজ, মানে আমরা যে এই নলেজগুলো আমরা বিল্ডিং করছি কীভাবে? আমরা লেখালেখির মাধ্যমে, সেটা যে কোনো একটা মাধ্যমে হয়, সেটাই বললাম আগে। টেইলর সুইফটকে আমরা সবাই চিনি। টেইলর সুইফটের একটা ডকুমেন্টারিতে সে বলছে সে তার গানগুলোকে কীভাবে মডিফাইড বা গানগুলোকে আরও সুন্দরভাবে করে। সে এক জায়গায় বলছে, আই disappear into my phone because my phone is where I keep my notes and my phone is where I am editing. In her notes, she can write down and reread, edit, and riff up an snippet of lyrics of melodic hook that flicker through her mind. She can take her notes everywhere, access them from anywhere, and send them within seconds to the wide network of producers and collaborators using the same device. Any feedback they send back can go right into her notes as well. তার মানে সে যখন তার চিন্তাগুলো আসতো, সে যে কোনো জায়গায় থাকুক না কেন, ওই জায়গা থেকে সে আলাদা হয়ে যেত, অদৃশ্য হয়ে যেত। সেখানে যায় সে ফোনের ভিতরে যে নোটসগুলো আছে, যে ড্রাফটগুলো আছে, যে গানের লিস্টগুলো আছে, সে এডিট করতো। সে ভাবতো যে এই গানটা এইভাবে না হয়, এই গানটা এইভাবে হওয়া উচিত, এই গানটার লিরিক্সটার লাইনের পরে এই গানটার লিরিক্সটা হওয়া উচিত। তার মানেও আমরা দেখছি যে লেখালেখিটা একজন শিল্পীকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, সে লেখালেখিটা ব্যবহার করলে সে লেখালেখিটা কীভাবে বেনিফিট হতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারি যে লেখালেখিটা আমাদের সবার করা উচিত। এমন না যে আমি লেখালেখি করবো তার মানে আমার লেখক হইতে হবে। লেখালেখি করা উচিত আমার নিজেদের জন্য, আমার নিজের আইডিয়া জেনারেট করার জন্য, আমার ডেভেলপ করার জন্য, আমার কাল্টিভেট করার জন্য। এই জন্য লেখালেখি করা অবশ্যই সবার দরকার, যে আমরা চিন্তা থেকে দূর হতে পারবো, ওখান থেকে মুক্তি পাবো, আইডিয়া জেনারেট করতে পারবো, আমার চিন্তা ভাবনাকে আরও শার্প করতে পারবো। তো এখানে একটা কথা বলছে একটা, যে দ্য ডকুমেন্ট রেফারেন্স হিস্ট্রিক্যাল প্র্যাকটিস বাই কিপিং পার্সোনাল নোট অ্যাজ আ কমন প্লেস ইন দ্য অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড বিজিন চায়না। জাপানেও এটাকে অনেক কিছু বলে, যে এই যে আমরা লেখালেখি নিয়ে কথা বলছি, লেখালেখিটা প্রাচীনকালেও চলতো, তারা এটাকে বলতো কমন প্লেস, অনেকে কমন প্লেস বুকও বলে। আবার অ্যানশিয়েন্ট গ্রিকে এটা, আর চায়নাকে এটাকে বলে বিজি, জাপানে জিসুস্ত্র না কি যেন একটা বলে। যাই হোক, তার মানে লেখালেখিটা যে এখনকার জিনিস তা না, লেখালেখিটা অনেক প্রাচীনকালে চলতো। মানুষ তার নিজের চিন্তা ভাবনাকেই এক জায়গায় লিখে রাখতো, যেটাকে এই যে কমন প্লেস বা বিজি বলা হচ্ছে। কিন্তু এই সময় এসে আমরা লেখালেখি করি না, আমরা কেন জানি এটাকে দূরে ঠেলে দিছি এবং একপাক্ষিক করে ফেলছে যে লেখালেখি শুধু করা মানে সে লেখক বা কবি। এরকম চিন্তাভাবনার কারণে কিন্তু আমরা লেখালেখিটা নিতে পারছি না। লেখালেখিটা যে টুল বা মাধ্যম হতে পারে ওটুকুও আমরা বুঝতে পারছি না। একটা ফেমাস একটা ছবি আছে পাবলো পিকাসোর লি তাওরিও বা সিরিজ অফ 11 লিথোগ্রাফস। এই যে আমরা যখন ছবি আঁকাই, ছবিটা আঁকা কি প্রথমে পারফেক্ট হয়? ছবিটা কিন্তু প্রথমে পারফেক্ট হয় না। তখন কী করা লাগে আমাদের? ছবিটা আমরা আগে শেপ আঁকাই, যে ছবিটা এরকম হবে। তারপর আস্তে আস্তে ওটাকে করে নিয়ে কাজ করি। একসময় পারফেকশনে যায়, মানে আর একটু যাইতে ছবি আঁকাইতে এডিট করতে, ড্রাফট করতে, রিডিট করতে, তারপরে একসময় ছবিটা দাঁড়ায়। কিন্তু ফুললি প্রথমেই আমরা যে ছবি আঁকাই ফেলি, একটা দৃশ্য কল্পনা করছি, ওটা যে একদম আঁকাই ফেলি তা হয় না। আমরা ওটা নিয়ে আস্তে আস্তে কাজ করতে তারপরে ছবি আঁকাই। লেখালেখিরও ঠিক এরকম। আমরা লেখালেখির প্রথম দিকে যদি লেখালেখি করি, একদম যে লেখালেখি ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাবে, একদম লেখকের মতো, এরকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা লেখালেখি করলে প্রথমে ওটা আস্তে আস্তে হয়তো কঠিন হবে, তারপর কিন্তু আস্তে আস্তে সহজ হবে। তারপর ধরতে পারবো যে না, এইটা এভাবে লেখা উচিত বা এভাবেও চিন্তা করা যাইতে পারে। আমার লেখাটা এভাবে করলে আমার বুঝতে সুবিধা উচিত। এই যে আরেকটা চিন্তা এখন মাথায় আসলো, যে আমরা লেখালেখি করলে আমরা নিজেদের বুঝতে সুবিধা হয়, যে আমি এই জিনিসটা এইভাবে বুঝছি, এই জিনিসটা কি মানুষ এভাবে বুঝতে পারবে? বা এই যে আমি এই জিনিসটা এভাবে বুঝছি, এটা কি আমার কাছে ক্লিয়ার আছে না ক্লিয়ার নাই? যখনই লেখালেখি করবো বা যখনই এই জিনিসটা বলতে যাবো, তখন আমাদের মাথায় আসবে, আচ্ছা আমি এই জিনিসটা বলছি,
জিনিসটা কি ঠিক আছে, তখন কিন্তু আমরা ধরতে পারবো। লেখালেখি করলে কিন্তু এই সুবিধা হয় যে আমরা এগুলা নিয়ে বুঝতে পারছি যে ঠিক আছে কি নাই, আমি কি মানুষকে বুঝাতে পারবো কি না। অ্যান্ড্রু হুবারম্যানের একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে সে সায়েন্স সাপোর্টেড জার্নালিং প্রোটোকল নিয়ে কথা বলছিল যে এই যে জার্নালিং কীভাবে মেন্টাল না ফিজিক্যাল হেলথ নিয়ে কথা বলে। তো হুবারম্যান সেখানে সে বলে যে এর উপরে 200 পেয়ার রিভিউ হয়েছে। এই রিভিউ বলছে যদি কেউ প্রত্যেক দিন 15 থেকে 30 মিনিট লেখালেখি করে, অবশ্যই সেটা 1 মাস বা 4 সপ্তাহ হতে হবে, তাহলে সে এখান থেকে বেনিফিট হইতে পারবে। তার অ্যাংজাইটি কমে যাবে, তার ঘুম ভালো হবে, তার যে ইমিউনিটি সিস্টেম সেটা ইমপ্রুভ হবে, কোল্ড ফ্লু এগুলা থেকে সে শান্তি পাবে, মুক্তি পাবে, এবং মেকিং ডিসিশন মেমোরি এবং লাস্টিং পজিটিভ মুড অ্যান্ড মাইন্ড। মানে সহজে বোঝা যাচ্ছে, যদি কেউ জার্নাল লেখে বা লেখালেখি করে তাহলে সে এগুলো সুবিধা পাবে। তাহলে এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই জার্নালে কী লিখবো, জার্নালে কী কী লেখা আছে? আমার কাছে মনে হয় জার্নালে অনেক কিছু লেখা আছে। আমরা চিন্তা করলে আমরা আমাদের স্বপ্নও লিখে রাখতে পারি, বা আমাদের স্বপ্ন বলতে এরকম যে আমরা ঘুমের ঘরে দেখছি এটা, বা একটা গোল থাকে, সে গোলটাও লিখতে পারে প্রত্যেকদিন। সে আমরা গোলের রাস্তায় হাঁটছি, যে গোলটুকু পৌঁছাতে কতটুকু যাওয়া দরকার, সে রাস্তায় কতটুকু যেতে পারছি, ওইটুকু আমরা লিখে রাখতে পারি। আমাদের স্বাস্থ্যের যে অবস্থা, ইন্টারনাল এক্সটার্নাল, সেটা ভালো কি খারাপ ওটাও লিখতে পারি। আমরা আমাদের যে প্রতিদিনকার অবস্থা, প্রতিদিন কী ঘটছে, ট্রমাটিক অবস্থা বা হ্যাবিট, এগুলো আমরা লিখতে পারি। হ্যাবিটিক বিহেভিয়ার, আমাদের অভ্যাসের কারণে যেগুলো ক্ষতি হচ্ছে ওগুলো লিখতে পারি। বা আমরা প্রতিদিন সকাল বিকাল কী হচ্ছে, কোন মানুষের সাথে মিশছি, এগুলো হইতে পারে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা উচিত যে one thing should be noted, that if one notes those things or write those things, one cannot think that, well, I mean, one situation will be reduced or get well soon. এরকম হতে পারে না যে আমি লিখে রাখছি তার মানে আমি একদম তাড়াতাড়ি আমার চিন্তা ভাবনা, আমার হচ্ছে দুশ্চিন্তা, তারপর হচ্ছে ইমিউনিটি সিস্টেম, এগুলো একদম তাড়াতাড়ি কমে যাবে, মানে একদম বেড়ে যাবে, কমে যাবে, তাড়াতাড়ি হবে সব কিছু। তো না, এগুলোর জন্য সময় দরকার। সে সময়টা বলছে কতদিন? 4 সপ্তাহ। তাহলে এখানে জানালেও অনেক কিছু লেখা থাকতে পারে। মর্নিং নোটস কীরকম? যে সকালবেলা উঠে আমাদের দৈনন্দিন কাজগুলো লিখে রাখলাম, যে আমার এই দিনে এগুলা কাজ করা লাগবে, তাহলে আমার সুবিধা হবে যে এই কাজের পর এই কাজটা, এবং কোন কাজটা গুরুত্বপূর্ণ এবং কোন কাজটা অগুরুত্বপূর্ণ, এগুলো আমরা ধরতে সুবিধা হবে। যে এই কাজটা করা আগেও জরুরি, ওই কাজটা পরে, ওই কাজটা না করলেও হবে। তাহলে এই জার্নাল আমাদেরকে এইভাবে সুবিধা দেবে। আরেকটা হইতে পারে গ্র্যাটিটিউড জার্নালিং। মানে আমরা একটা এই দিনের কথা চিন্তা করি যে আমি এই দিনে কিসের জন্য গ্র্যাটিটিউড। হতে পারে না একটা যে আমার বন্ধুটা 1 কাপ চা খাওয়াইছে, তার জন্য আমি গ্র্যাটিটিউড প্রকাশ করি তার কাছে। কৃতজ্ঞতা প্রকাশ করি। বা এই দিনে এই ভালো কাজ করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ওগুলো আমরা লিখে রাখতে পারি। বা ডেইলি জার্নালিং, মানে যেটা আগে বলছি যে প্রত্যেক দৈনন্দিন জীবনে যা হচ্ছে ওটা লিখতে পারি। Morning notes. It can be such notes that one can note down what he will do all day or not, what are important work or not, and schedule those things to prioritize those things. Gratitude journaling. I am gratitude for body, mind, happiness, improved relationship, reducing anxiety. হতে পারে। আর ডায়েরি জার্নালিংটা অনেকটা অ্যানালগ সিস্টেম, যেখানে বলছি অনেক আগেই, it will be good if emotion are kept safe. তাহলে এখানে আরেকটা কথা বলছে যে মানে হুবারম্যান, আমরা যদি মেন্টাল ম্যারাথনে জড়াই, তাহলে আমাদের অবশ্যই জার্নালিং শুরু করা উচিত। সেটা 4 সপ্তাহের জন্য, যে আমাদের মানে 4 সপ্তাহ গিয়ে যে আমাদের আসলে ইমপ্রুভমেন্ট হয়েছে কি হয়েছে না তার জন্য। অবশ্যই সেটা প্রত্যেকদিন 15 থেকে 30 মিনিট লেখালেখি করার জন্য। এই যে আমরা যে লেখালেখি করি, এটা আগে বলছি, পারফেকশনের জন্য ছুটোছুটি না করা উচিত। এবং এই সময় আমাদের খেয়াল করা উচিত যে আমি কি লিখছি না লিখছি এটা খেয়াল করা উচিত না। আমাদের লেখালেখি চালায় যাওয়া উচিত। এবং এই লেখালেখিতে কারেক্ট আছে কি না এটাও চেক করা উচিত না। গ্রামার ঠিক করা আছে নাকি এটাও চেক করা উচিত না। এবং স্পেলিং, আমাদের শব্দগুলো ঠিক আছে নাকি এগুলো চেক করা উচিত না। এখন চেক করতে গেলে আমাদের দেখা যাবে লেখালেখি আমার জন্য হার্ড হয়ে গেছে।
আমি সব কিছু ভুল লিখছি, আমি এটাই লিখছি। কিন্তু আমি যখনই এগুলা চিন্তা করব না, তখন আমরা লিখে যাতে সহজভাবে লিখে যাইতে পারবো। এবং অবশ্যই লেখালেখিগুলো কখনো আমরা এবং আমরা কি লিখছি এটা আমাদের দেখা উচিতই না। যখনই ১ মাস হয়ে যাবে বা ৪ সপ্তাহ হয়ে যাবে, তখন আমরা আবার ঘুরে যাব। আমরা প্রতিদিন কি লিখছি বা জার্নালে কি লিখছি ওগুলা দেখব। তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। এখানে আরো কিছু কথা আছে, যদি কেউ লেখালেখি করে তাহলে তার নলেজ ইনক্রিজ হবে, তার ভোকাবুলারি দিন, দিন বাড়বে। সে কথা বলে একটু গুছায় কথা বলতে পারবে এবং হাইলি এক্সপ্রেসর হইতে পারবে। কিন্তু সেটা তার জন্য তাকে একটু সময় দিতে হবে। এমন না যে ২ দিন লাগলাম তাই আমার ভোকাবুলারি বেড়ে গেল, আমার জ্ঞান বেড়ে গেল, এরকম হবে না। সময়ের সাথে, সাথে আস্তে, আস্তে হবে। তাই বলে লেখালেখি করতে যেয়ে এই যে বেনিফিটগুলা বললাম, যে লেখালেখি করলে আ লোয়ার অ্যাংজাইটি, ইমপ্রুভিং স্লিপ, কোল্ড ফ্লু এগুলো হবে। আ এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। মেকিং ডিসিশন মেমোরি, লাস্টিং পজিটিভ মুড অ্যান্ড মাইন্ড, এগুলোর জন্য সময় দেওয়া জরুরি। এখানে আরেকটা কথা আছে যে হু হ্যাভ হেভি নলেজ অর গুড অ্যাট ভোকাবুলারি or who are good at speaking or highly expressors can be good at journaling or it affects them as soon as possible according to the review। মানে যে ২০০ রিভিউর কথা হুবারম্যান বলছে, ওই রিভিউ অনুযায়ী কেউ যদি হাইলি এক্সপ্রেসিভ হয়, কারো যদি কারো ভোকাবুলারি ভালো থাকে, যাতে জ্ঞান ভালো থাকে, যদি কেউ কথা বা তীব্রভাবে নিজের আকাঙ্ক্ষা, অনুভূতি শেয়ার করতে পারে, সে এখান থেকে খুব তাড়াতাড়ি বেনিফিট হইতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, হু আর দ্য লো ইন ভোকাবুলারি or low expressors will benefit low, but after 1 week or 4 weeks later dramatically change shape of word, vocabulary, emotion and overall condition। তার মানে ১ম দিকে যদি কেউ ভোকাবুলারি কম থাকে, যদি খুব লো এক্সপ্রেসর হয়, তাহলে তার ক্ষেত্রে একটু সুবিধাটা কম হবে। কিন্তু ৪ সপ্তাহ পরে তার যে ওয়ার্ডের শেপ ওটা চেঞ্জ হবে। তার ভোকাবুলারি বাড়বে। ইমোশন অ্যান্ড ওভারঅল কন্ডিশন ইমপ্রুভ করবে। এই রিভিউ থেকে আরেকটা সাজেশন ছিল যে কেউ যদি জার্নালিং শুরু করতে চায়, তাহলে অবশ্যই তার কোনো ওয়েট করা উচিত না যে আমার একটা সুন্দর নোটবুক আসুক বা সুন্দর জিনিস আসুক তারপর জার্নালিং করবো। এটা কোনো প্রয়োজনই নাই যে আমরা বিউটিফুল জিনিসের জন্য ওয়েট করবো তারপর লেখালেখি শুরু করবো। আর এইটার মধ্যে যে আমাদের লেখালেখি শুরু করা উচিত। ক্যাচিং দ্য থ্রেড বইয়ের একটা লাইন ছিল যে দ্য পোভার্টি অফ আওয়ার ফিলিংস ইজ রিফ্লেক্ট দ্য পোভার্টি অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। মানে আমাদের যে চিন্তার পরিবর্তন, এটা আমাদেরকে রিফ্লেক্ট করে আমার ভাষা সম্পর্কে কতটুকু জানি, ভাষার দারিদ্র্য কতটুকু সম্পর্কে। একটা বই আছে রিজন টু স্টে অ্যালাইভ। যে এই বইয়ের লেখক কিন্তু জার্নালিং করতো প্রতিদিন। সে দুঃখ কষ্টের কথা এখানে লিখতো, কীভাবে তার ট্রমাটিক অবস্থা চলছে প্রতিদিন, সেইগুলো এখানে লিখে রাখতো। লিখে রাখতে, রাখতে একসময় যায় একটা বই দাঁড়ায় গেছে। বইয়ের নাম কি? রিজন টু স্টে অ্যালাইভ। সেই বইটা কিন্তু অনেক ফেমাস। এখন অনেক ফেমাস, অনেকজনই পড়ছে বইটা। তাহলে একটা ভাবা যেতে পারে যে আমার জার্নালে একটা বই, আমার একটা বায়োগ্রাফি, যেটা আমাকে নির্দেশ করে যে আমি এগুলা করি। আমার অভ্যাস চিন্তায় নির্দেশ করে, আমার দৈনন্দিন জীবনে কী করছি ওটা নির্দেশ করে, সকাল বিকাল কী করছি ওটাও নির্দেশ করে, কাজগুলো আমার নির্দেশ করে এই জার্নালিংয়ের মাধ্যমে বা লেখালেখির মাধ্যমে। লেখালেখি মানে এই যে আগেই বলছি, লেখালেখি মানে যে লেখক করবে, লেখকরা করে, এটা ভাবার দরকার নাই। লেখক এখানে বলছে যে ওয়ার্ডস আর সামথিং ক্যান সেট ইউ ফ্রি। Words spoken or written are what connect us to the world, and so speaking about it to the people and writing about this stuff help connect to us, to each other and to ourselves। মানে আমাদের যে শব্দগুলো বা লেখাগুলো বিশ্বের সাথে আমাদেরকে যুক্ত হতে সাহায্য করে, মানুষের সাথে যুক্ত হতে সাহায্য করে, আমাদের চিন্তা ভাবনাকে যুক্ত হতে সাহায্য করে। তাই আমার কাছে মনে হয় যে আমাদের লেখালেখিটা সবারই করা উচিত। অবশ্যই আমাদের জরুরি না যে আমাদের অপেক্ষা করতে হবে ভালো কিছু চিন্তার জন্য, তারপর আমরা লেখালেখি করব। এই তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।